মা, ও মা, আমি ধবলিকে নিয়ে মাঠে গেলাম। আর ধবলিকে পেট ভরে খাইয়ে তারপরে বাড়িতে নিয়ে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে রে মা, তবে ধবলিকে একটু দেখে শুনে রাখিস, ও যেন কোথাও কারো ক্ষতি না করে ফেলে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা। এ কথা বলে টুকি তাদের ধবলিকে নিয়ে মাঠে চলে যায়। আর ধবলিকে মাঠে ছেড়ে দিয়ে সে একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়ে। কালু, এই কালু, এই নাও বাটি, আর এক্ষুনি এক বাটি দুধ নিয়ে এসো। আজকে আমার মা আসবে, আর আমার মা খাঁটি গরুর দুধের পায়েস খেতে খুব পছন্দ করে। এরপর কালু বাটি নিয়ে সেখান থেকে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর সে টুনির গাভীটাকে মাঠে দেখতে পায়। ওই তো আজকে টুনির মেয়ে গাভী নিয়ে মাঠে এসেছে, আর গাভীকে মাঠে ছেড়ে দিয়ে টুনির মেয়ে ঘুমিয়ে পড়েছে। এটাই গাভীর দুধ চুরি করার সুবর্ণ সুযোগ। হা 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 হা। এ কথা বলে কালু সেই গাভীর কাছে চলে যায়, আর গাভীর থেকে এক বাটি দুধ চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। আর এভাবেই কালু প্রতিদিন টুনির গাভীর থেকে দুধ চুরি করে নিয়ে যেত, আর কাকলিকে মিথ্যে কথা বলে তার কাছ থেকে টাকা নিত। আর এমনই একদিন, এই তোতা, তোর মিষ্টির দোকানে খাঁটি গরুর দুধ লাগবে নাকি? খাঁটি গাভীর দুধ? না কালু দাদা, অত দাম দিয়ে খাঁটি গাভীর দুধ কেনার সামর্থ্য আমার নেই। আর তাই তো আমি প্যাকেটের দুধ ব্যবহার করে মিষ্টি বানাই। আর এজন্য হয়তো বনের কেউ আমার দোকানের মিষ্টি পছন্দ করে না। জানি জানি, তবে তুই চাইলে আমি তোর ব্যবসায় লাভ ধরিয়ে দিতে পারি। তাই নাকি কালু দাদা? কিভাবে বলো না দাদা, বলো। এরপর কালু তোতার কানে কানে একটা বুদ্ধি শিখিয়ে দেয়। আর কালুর বুদ্ধি শুনে তোতা অনেক খুশি হয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। তোর এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না রে ধবলি। তুই এত মিষ্টি দুধ দিস জন্যই আমাদের দোকানের মিষ্টি সবার এত পছন্দ। শোন রে ধবলি, আজ আমি অনেকগুলো মিষ্টির অর্ডার পেয়েছি। আর তাদের অর্ডারের মিষ্টিগুলো ঠিকঠাক বানিয়ে দিতে পারলে ওরা আমাদের অনেকগুলো টাকা দিবে। আর সেই টাকা দিয়ে আমি তোর পছন্দের খোল ভুসি এসব কিনে আনবো। আপাতত তুই এখন টুকির সাথে মাঠে যা, কেমন? চল রে ধবলি, আমার সাথে মাঠে চল। এরপর টুকি প্রতিদিনের মতো ধবলিকে নিয়ে মাঠে চলে যায়। আর ধবলিকে মাঠে ছেড়ে দিয়ে আবারও গাছের ছায়ার নিচে গিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে কালু ও তোতা টুকির ঘুমিয়ে পড়ার জন্য অপেক্ষা করতে থাকে। আর টুকিকে ঘুমিয়ে পড়তে দেখেই তারা ধবলিকে চুরি করে নিয়ে যায়। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কেটে যায়। আর কিছুক্ষণ পর টুকির ঘুম ভেঙে যায়। একে, বেলা তো ডুবে গেছে। আজ তো কেন জানি একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম। যাই, ধবলিকে নিয়ে বাড়িতে চলে যাই। ধবলি, এই ধবলি, কোথায় গেলি? ধবলি, একে, ধবলিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ধবলি কোথায় গেল? ধবলি, একে, আমার ধবলিকে কে নিয়ে গেল? হায় হায় রে, আমি ঘুমিয়ে পড়েছিলাম জন্য চোর এসে আমার গাভীটাকে চুরি করে নিয়ে গেল। এখন আমি কি করব? মাকে গিয়ে কি বলবো? না না, আজ আমি বাড়িতে ফিরবো না। তা না হলে যে মা আমাকে আসতে রাখবে না। এরপর টুকি ভয় পেয়ে সে গাছের নিচেই দাঁড়িয়ে থাকে। এদিকে বিকেল গড়িয়ে রাত হয়ে যায়, কিন্তু টুকি আর বাড়িতে ফিরে যায় না। আর একটা সময় সে গাছের নিচে এসে ঘুমিয়ে পড়ে। আর টুকিকে ঘুমিয়ে পড়তে দেখে সেই গাছটা কথা বলে ওঠে। পানি, পানি, কেউ আমাকে একটু পানি পান করাও। আমার যে তৃষ্ণায় গলাটা শুকিয়ে যাচ্ছে। পানি দাও, কেউ আমাকে একটু পানি দাও। গাছের আর্তনাদ শুনে টুকির ঘুম ভেঙে যায়। আর সে এদিক সেদিক ফিরে তাকায়, কিন্তু অন্ধকারে সে কাউকে দেখতে পায় না। একে, কেউ আমার কাছে একটু পানি চাইলো মনে হচ্ছে, কিন্তু কে চাইলো? এখানে তো কাউকে দেখতেই পাচ্ছি না। ওরে বাবা রে, আশেপাশে নিশ্চয়ই কোনো ভূতের আগমন ঘটেছে।
টুকি, আমি তোমার সাথে আছি, আর আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ও মা গো, তুমি কিনা গাছ হয়েও কথা বলছো, কিন্তু গাছ হয়ে কথা বলছো কি করে বলো তো? আমি একটা জাদুর গাছ। এখন আমার খুব পানি পিপাসা পেয়েছে, তুমি কি আমাকে একটু পানি পান করাবে? গাছের কথা শোনা মাত্রই টুকি বনের নদীতে চলে যায় আর নৌকায় থাকা একটা বালতিতে করে এক বালতি পানি নিয়ে আসে আর গাছের গোড়ায় ঠেলে দেয়। পানি পান করে একটু শান্তি পেলাম। এখন বলো তো, এত রাতে তুমি এই বনে একা একা কি করছো? আমাদের ধবলি নামে একটা দুধওয়ালা গাভী ছিল, আর সেই গাভীর দুধ দিয়ে আমরা মিষ্টি তৈরি করতাম, আর সেই মিষ্টির দোকান চালিয়ে আমরা কোনো রকমে খেয়ে পরে দিন কাটাচ্ছিলাম। আজ মা অনেকগুলো মিষ্টি বানানোর অর্ডার পেয়েছিল, কিন্তু কিন্তু গাভীটাই তো চুরি হয়ে গেছে। এজন্য মা মিষ্টি বানাতে পারবে না, আর আমি জানি মা অনেক কথা শোনাবে আমাকে। এজন্য আমি আর বাড়িতে যাইনি। ও, এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না টুকি, তুমি আমার উপকার করায় তুমি আমার বন্ধু হয়ে গেছো, তাই তোমাদের দুধের ব্যবস্থা আমি করব। এ কথা বলে সে জাদুর গাছ জাদু করে টুকিকে এক বালতি দুধ দেয়, আর তা দেখে টুকি ভীষণ খুশি হয়ে যায়। আরে এ তো দেখি দুধ দেয়া গাছ। হ্যাঁ টুকি, আমি দুধ দেয়া গাছ। এখন তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। এখন থেকে আমি তোমাদেরকে দুধ দিব, আর সেই দুধ দিয়ে তোমরা মিষ্টি বানাবে। তারপর দেখবে এই বনের সবাই সব খাবার বাদ দিয়ে তোমাদের দোকানের মিষ্টি কিনছে। এরপর টুকি সে জাদুর গাছটিকে নিয়ে বাড়িতে চলে যায়, আর টুকিকে বাড়ি ফিরতে দেখে টুনির চোখে পানি এসে যায়। কোথায় চলে গিয়েছিলি রে মা, কোথায় চলে গিয়েছিলি? তুই জানিস না এই দুনিয়ায় তুই ছাড়া যে আমার আর কেউ নেই। তোকে আমি কোথায় কোথায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। আর তুই একা কেন এসেছিস? ধবলি, আমাদের ধবলি কোথায়? আমাদের ধবলিকে কেউ চুরি করে নিয়ে গেছে মা, আর এজন্য আমি ভয়ে বাড়িতে আসিনি। এসব তুই কি বলছিস রে মা? না, এ হতে পারে না। ও যে আমার সংসারের উপার্জন করার একমাত্র পথ ছিল, এখন আমি দোকানটা কিভাবে চালাবো? হায় হায় রে, আমার কি সর্বনাশ হয়ে গেল। চালাবে মা, চালাবে। এই যে রাস্তা দেখতে পাচ্ছ না, ও হলো আমার গাছ বন্ধু, আর ও দুধ দিতে পারে জানো। গাছ আবার দুধ দেয় কি করে? হায় হায় রে, মেয়েটা বুঝি আমার পাগলই হয়ে গেছে। না টুনি মাসি, ও সত্যি কথাই বলছে। আমি আসলে জাদুর গাছ, আর এখন থেকে আমি রোজ 2 বালতি করে তোমাদেরকে দুধ দিব। এরপর দুধ দেয়া গাছ টুনিকে 2 বালতি দুধ দেয়, আর টুনি সেই দুধ দিয়ে অনেকগুলো মিষ্টি বানায়, আর এভাবেই সে রাত কেটে যায়। পরের দিন সকালবেলা এবার তোর ব্যবসায় দ্বিগুণ হারে লোকসান হবে রে টুনি, কারণ তোর গাভীর খাঁটি দুধ দিয়ে আমরা মিষ্টি বানিয়েছি, আর এজন্য বনের সবাই আমাদের দোকান থেকে মিষ্টি কিনবে, আর সেই মিষ্টির টাকা তোতা আর আমি মিলে ভাগ করে নিব। হা 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 হা। আসুন আসুন, খাঁটি গাভীর দুধের মিষ্টি নিয়ে যান। আরে ও কবুতর দাদা, আমার দোকানে নতুন মিষ্টি খেয়ে যাও। আগে খাবে, তারপর না হয় কিনবে। আচ্ছা ঠিক আছে, অত করে যখন বলছিস তাহলে দে দেখি 2টো মিষ্টি। আগে খেয়ে দেখি, যদি ভালো লাগে তবেই কিনবো। এই নাও কবুতর দাদা। ওরে বাবারে, এই তোতা, এটা তুই কি বানিয়েছিস? কেন গো কবুতর দাদা, ভালো হয়নি? শুধুই কি ভালো, অসাধারণ খেতে। দে দে, আমাকে 2 কেজি মিষ্টি দে। মিষ্টিটা কেমন টুনির দোকানের মিষ্টির থেকেও বেশি স্বাদ লাগলো।
ভালো ভালো, দিন দিন তোর উন্নতি বেড়ে যাচ্ছে। এরপর কবুতর তোতার দোকান থেকে 2 কেজি মিষ্টি কিনে নিয়ে চলে যায়। আর এভাবেই তোতার দোকানের বেচা কেনা বেশ ভালোই হতে থাকে। অন্যদিকে টুনির দোকানে যেন কেউ আসে না, আর ঠিক তক্ষুনি সেখানে টুকি চলে আসে। এ কি মা, এখনো একটা মিষ্টিও বিক্রি হয়নি? না রে মা, সবাই কেন জানি তোতা দাদার দোকান থেকে মিষ্টি কিনছে, আমাদের দোকানের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। কিন্তু হঠাৎ হঠাৎ এরকম হওয়ার কারণটা কি? আমাদেরকে অন্য উপায় ভাবতে হবে রে মা, নয়তো যে আমরা মিষ্টি বিক্রি করতে পারবো না। আর এর জন্য আমাদেরকে জাদুর গাছের সাহায্য নিতে হবে। এরপর টুকি ও টুনি বাড়িতে চলে যায়, আর বাড়িতে গিয়ে জাদুর গাছকে মিষ্টি বিক্রি না হওয়ার কথা খুলে বলে। তোমরা কোনো চিন্তা করো না টুনি মাসি, এক্ষুনি আমি তোমাদেরকে একটা উপায় বলে দিচ্ছি। এরপর জাদু গাছ টুনিকে একটা উপায় বলে দেয়, আর টুনিও জাদুই গাছের কথা মতো দোকানের সামনে একটা সাইনবোর্ড টাঙিয়ে দেয়। ওই দেখো, ওখানে দুটো মিষ্টির দোকান, যাও তাড়াতাড়ি ওখান থেকে 2 কেজি মিষ্টি নিয়ে এসো। আর মিষ্টি যদি খেতে ভালো না হয় তাহলে তুমি বুঝবে মাসে কদিন যায়। সেটা নতুন করে বলতে হবে না, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এরপর ঈগল তোতার দোকানের দিকে চলে যায়, আর সেখানে যাওয়া মাত্রই তার চোখে টুনির দোকানের সাইনবোর্ড পড়ে যায়। দুধ দেয়া গাছের মিষ্টি? ওরে বাবা, এ আবার কেমন জাতের মিষ্টি? এমন মিষ্টির নাম তো এর আগে কখনো শুনিনি। যাই, আমি বরং ওই দোকানের মিষ্টিই কিনতে চাই, না জানি খেতে কত সুস্বাদু হবে। এ কথা বলে ঈগল টুনির দোকানে চলে যায়। আমাকে 2 কেজি মিষ্টি দাও দেখি। আর তোমার দোকানের মিষ্টিগুলো দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে, একটা মিষ্টি খেয়ে দেখবো নাকি, যদি কিছু মনে না করো। এই নিন দাদা, অবশ্যই খাবেন, নিন খেয়ে দেখুন। ঈগল টুনির দোকানের মিষ্টি খেয়ে মিষ্টির লোভে পড়ে যায়, আর সামনে থাকা সব মিষ্টি কিনে নিয়ে চলে যায়। আর এভাবে বনের সবাই টুনির দোকানের সাইনবোর্ড দেখে টুনির দোকানের মিষ্টি কিনতে চলে আসে। আর এভাবে আবারও টুনির ব্যবসায় উন্নতি হতে শুরু করে। আর অন্যদিকে তোতার দোকানের ব্যবসা আগের তুলনায় অনেক বেশি লোকসান হয়ে যায়। দেখো কালু দাদা, তোমার কথা শুনে আজ আমার ব্যবসায় আরো লোকসান হচ্ছে। তুমি তো বলেছিলে টুনির গাভী চুরি করলে নাকি ওর ব্যবসা বন্ধ হয়ে যাবে আর আমরা বেশি লাভবান হব, কিন্তু তা তো হলোই না, বরং আমার আরো বেশি ক্ষতি হয়ে গেল। এজন্যই বলে অন্যের জন্য গর্ত করলে সে গর্তে নিজেকেই পড়তে হয়। তাই আমি আজই টুনির গাভী টুনিকে ফেরত দিব, আর আগের মতোই সৎভাবে দোকান চালাবো। এরপর তোতা নিজের ভুল বুঝতে পারে, আর টুনির কাছে ক্ষমা চেয়ে টুনির গাভী টুনিকে ফেরত দিয়ে দেয়। এ কি, তোমরা এসে গেছো? তোমাদের দুজনকে তো বেশ সুন্দর মানিয়েছে দেখছি। আচ্ছা মহারাজ, আমাদের ছোট রানীর নাম কি? ওর নাম টুনি, আমাদের পার্শ্ববর্তী বনেই থাকে। জানো মুন্নি, টুনি খুব ভালো মেয়ে, অনেকটা তোমার মতোই ওর চলাফেরা। ও মা, তাই বুঝি? তা তো বেশ ভালো কথা। আরে, আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বাইরে দাঁড় করিয়ে রেখেছি কেন? এসো এসো, তোমরা দুজনে প্রাসাদের ভেতরে এসো। এরপর টোনা ও টুনি রানী মুন্নির সাথে প্রাসাদের ভেতরে চলে যায়। আর রানী মুন্নি খুব যত্ন করে টোনা ও টুনিকে খাবার খাইয়ে দেয়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই টোনা ঘুমিয়ে যায়। এদিকে টুনি মুন্নি রানীর ঘরে চলে যায়। দিদি, ও দিদি, তুমি কি এখন খুবই ব্যস্ত? আরে না টুনি, কেন? তুই কি কিছু বলবি নাকি? আচ্ছা দিদি, তুমি টোনাকে আরেকটা বিয়ে করার অনুমতি কেন দিলে বলো তো? এতে তোমার কষ্ট হচ্ছে না? না রে টুনি, বরং তোর মতো একটা ছোট বোন পেয়ে আমি খুশি হয়েছি। আর শোন, টোনা আর আমার বিয়ের প্রায় কয়েক বছর হতে চললো, কিন্তু এখন পর্যন্ত আমি টোনাকে বাবা ডাক শোনাতে পারিনি। আর তাই আমি তোকে বিয়ে করে নিয়ে আসার জন্য টোনাকে অনুমতি দিয়েছি। আর এই দেখ, তোদের সন্তানের জন্য আমি কাঁথা সেলাই করছি। ও, তুমি এখানে? আর আমি তোমাকে পুরো প্রাসাদ জুড়ে খুঁজছিলাম, আর তুমি এসে মুন্নির সাথে গল্প করছো। তোমরা দুজনে বরং কালকে গল্প করো, রাত অনেক হয়েছে। এসো, ঘুমাবে, এসো।
বাচ্চা দুটোকে এভাবে এখানে রেখে গেছে? এক্ষুনি তো কোনো জীবজন্তু দেখলে বাচ্চা দুটোকে জীবন্ত চিবিয়ে খেত। আহারে, বাচ্চা দুটো কেমন অসহায়ের মতো কান্না করছে। এদের চিৎকার শুনে হয়তো সমস্ত হিংস্র পশু জেগে গেছে। এখন আমি কি করে এই অসহায় বাচ্চা দুটোকে তাদের থেকে রক্ষা করি? কি করি? আমি বরং এই বাচ্চা দুটোকে 2 কলা গাছ বানিয়ে দেই, তাহলে আমি এদেরকে পাহারা দিতে পারবো আর তারাও হিংস্র পশুদের হাত থেকে রক্ষা পাবে। আরে কোথায় গেল বাচ্চাগুলো, কোথায় গেল? কিছুক্ষণ আগেই তো আমি বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেলাম। চারদিক থেকে কেমন কচি পাখির মাংসের ঘ্রাণ ভেসে আসছে। তার মানে ওই বাচ্চাগুলো নিশ্চয়ই এর আশেপাশেই আছে। এই কথা বলে বাঘ এদিক সেদিক ঘুরে বাচ্চাদের খুঁজতে থাকে, কিন্তু তাদেরকে খুঁজে না পেয়ে নিরাশ হয়ে সেখান থেকে চলে যায়। আর বাঘের এমন অবস্থা দেখে কলা গাছে থাকা ডাইনি হাসতে থাকে। কেউ এই বাচ্চাদের খুঁজে পাবে না। একমাত্র এই বাচ্চাদের আসল মা এলেই তার বাচ্চা দুটোকে চিনতে পারবে, কারণ বাচ্চা দুটো যে তাদের মাকে দেখা মাত্রই কথা বলতে পারবে। আর আমি সেদিনই এদের মাকে উচিত শিক্ষা দেব। দিদি, ও দিদি, তোমরা আমার কাছে আমার সন্তানদের নিয়ে আসছো না কেন? ওদেরকে দেখার জন্য যে আমার বুকের ভিতরটা ছটফট করছে। চুপ কর হারামজাদি, এতদিন পেটের ভিতর 2টো পাথর রেখে এখন সন্তানদেরকে খুঁজছিস? আর এতদিন শুধু আমি বাবা ডাক শোনার জন্য তোকে কতই না আদর যত্ন করেছি। এইসব তুমি কি বলছো? তার মানে আমি সন্তান জন্ম দেইনি? কিন্তু আমি তো স্পষ্টভাবে আমার বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলাম। না মহারাজ, এই টুনি মিথ্যে কথা বলছে, কেননা আমি শুরু থেকেই টুনির সাথে ছিলাম। চুপ করে সবাই, আমি তোদের কারো কথাই শুনতে চাই না। আর দুজনেই এক্ষুনি আমার প্রাসাদ থেকে দূর হয়ে যা। তোরা যখন আমাকে বাবা ডাক শোনাতে পারিসনি, তাহলে তোদের কারোরই এই প্রাসাদে জায়গা হবে না। এরপর টোনা মহারাজ রানী টুনি ও মুন্নি রানীকে প্রাসাদ থেকে বের করে দেয়। দিদি, তোমার কিচ্ছু হবে না দিদি, কিচ্ছু হবে না। আমি এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। না রে টুনি, আমার যে চলে যাওয়ার সময় হয়ে এসেছে। তবে চলে যাওয়ার আগে তোকে একটা সত্যি কথা বলতে চাই। কি সত্যি কথা দিদি? বলো আমাকে, বলো। শোন তবে, তুই আসলে 2টো কন্যা সন্তানের জন্ম দিয়েছিলি, কিন্তু আমি টোনাকে বাবা ডাক শোনাতে পারিনি জন্য চাইছিলাম না তোর সন্তান টোনাকে বাবা বলে ডাকুক। আর তাই আমি হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিলাম, আর নিরুপায় হয়ে তোর 2 কন্যাকে লুকিয়ে টিয়ে দাসীর হাতে তুলে দিয়েছিলাম। এই নেটিয়ে এই বাচ্চা দুটোকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে আয়। আমি চাই এদেরকে হিংস্র জীব জন্তু ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলুক। এসব আপনি কি বলছেন রানীমা? এত সুন্দর বাচ্চাদেরকে জঙ্গলে ফেলে আসতে কেন বলছেন? আর এই বাচ্চাদের আপনি কোথায় পেলেন বলুন তো? এই 2টো বাচ্চা হলো ছোট রানীর বাচ্চা। আর ছোট রানীর সন্তান যদি মহারাজকে বাবা বলে ডাকে, তাহলে তো মহারাজ আমাকে নিয়ে একটিবার ভাবার সময় পাবে না। সব সময় ছোট রানীর সন্তানদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু এটা আমি কিছুতেই হতে দিব না। এটা তো বড় সাংঘাতিক কাজ রানীমা। আর এই কাজ করার জন্য আমাকে পুরো 10,000 টাকা দিতে হবে।
আচ্ছা ঠিক আছে, তোকে আমি 20,000 টাকা দিব, তবে এই কথাটা তুই আর আমি ছাড়া যেন অন্য কেউ না জানে। তাহলে তাহলে আমি ঠিকই শুনেছিলাম। আমি আমার 2 সন্তানের কান্নার আওয়াজ শুনেছিলাম। এতক্ষণে হয়তো আমার সন্তানরা জীবজন্তুর পেটের ভিতরে চলে গেছে। এটা তুমি কি করলে দিদি? আমার সন্তানের মুখটাও আমাকে দেখতে দিলে না। এরপর টুনি কাঁদতে কাঁদতে টিয়ের কাছে চলে যায় আর টিয়ের কাছে তার সন্তানদের খোঁজ জানতে চায়। এরপর টুনি টিয়েকে নিয়ে সেই জঙ্গলে চলে যায় আর সেখানে গিয়ে এদিক সেদিক ঘুরে টুনি তার সন্তানদের খুঁজতে থাকে। আর কিছুক্ষণ পর সেই কলা গাছ থেকে আওয়াজ আসতে থাকে। কে কে আমাকে মা বলে ডাকলো? ওদের মুখে মা ডাক শুনে বুকের ভিতরটা কেমন কেঁপে উঠলো। কিন্তু কোথায় কোথায় ওরা? আমরা এখানে মা, তুমি আমাদেরকে তোমার কাছে নিয়ে যাও মা। আমি তো তোদের দেখতে পাচ্ছি না রে মা, তোরা কোথায়? তার মানে তুই তুই সেই হতভাগী মা যে কিনা নিজের সন্তানদের এই গভীর জঙ্গলে ফেলে দিয়ে চলে যায়। কেন বল, কেন তুই এই নিষ্পাপ বাচ্চাদের সাথে অন্যায় করলি? এরপর টুনি ডাইনিকে সব কথা খুলে বলে। আহারে, তাহলে তো এতে তোর কোনো দোষ নেই। কোথায় কোথায় আমার 2 মেয়ে? কোথায়? ওদেরকে আমি দেখতে পাচ্ছি না কেন? তা পাবি কি করে? আমি তো তোর সন্তানদের রক্ষা করার জন্য 2 কলা গাছ বানিয়ে রেখেছি। এরপর ডাইনি টুনির 2 কন্যাকে 2 কলা গাছ থেকে বের করে দেয়। তুমি অনেক ভালো ডাইনি, অনেক ভালো। তুমি না থাকলে হয়তো আমি আমার সন্তানদের মুখ দেখতে পারতাম না। এরপর টুনি তার 2 মেয়েদেরকে নিয়ে আবারও প্রাসাদে যায় আর টোনাকে গিয়ে সব কথা খুলে বলে। এরপর তারা আবারও সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।